মতুয়াদের কোনো ছেলে পেলেরে কোনো ছেলে মেয়ে অশিক্ষিত রাখা যাবে না। ইসরায়েলের উদাহরণ ফলো করতে হবে। ইসরায়েলরা কি করে, যে যত চাকরি বাকরি করে তাদের শতকরা 10% টাকা দান করে আছে ইসরায়েলদের ফান্ডে। কারণ কোনো মা বাপ এই ছেলেকে মানুষ করবে না, মানুষ করবে ইসরায়েলি এই ফান্ড। মানে আমাদের নমজাতির যে যেখানে যত ছেলে আছে, গুরুচাঁদ ঠাকুরের ওই কথা স্মরণ করতে হবে। এ জাতির যে যেখানে আছে যত ছেলে, সকলই আমার পুত্র বলিমন খুলে। কারে বলছে কথাটা? মিট সাহেবকে বলেছে, হে মিট, এই জাতি, এই নমজাতির যে যেখানে যত ছেলে আছে সবাই আমার পুত্র, সকলের তরে চেষ্টা করো গিয়ে তুমি, এ কাজেতে সবচেয়ে হব খুশি আমি। এই রকম কথা পৃথিবীর কেউ বলেছে? আপনি তো আপনার ছেলের চেষ্টা করেন, আমি আমার ছেলের চেষ্টা করি, সবাই যার যার ছেলের জন্য টাকা ব্যয় করি, পরের ছেলের জন্য টাকা আমরা দিই। একমাত্র গুরুচাঁদ ঠাকুর বলেছে যে এই নমজাতির ঘরে যে যেখানে যে কয়টা ছেলে আছে সব আমার ছেলে, এদের সবার চাকরি হওয়া দরকার, সবার জন্য চেষ্টা তুমি করো। এত বড় কথা কেউ বলেছে? এই জন্যই এই জাতির সন্তানদের যদি প্রতিষ্ঠা দিতে হয়, এই জাতির যদি আত্মমর্যাদায় প্রতিষ্ঠা দিতে হয়, এর কোনো সন্তানকে অশিক্ষিত রাখা যাবে না। বোঝাতে পারলাম? মতুয়ার বাড়িতে কখনো কোনো ব্রাহ্মণের রূপে ব্রাহ্মণ ঢুকবে না, কোনো নাপিত ঢুকবে না, এটা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। কারণ প্রয়াত হারাধন মণ্ডল মহোদয়ের প্রয়াণ দিবস উপলক্ষে আজকের এই মতুয়া সম্মেলনে আগত সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানিয়ে দুই একটি কথা বলার চেষ্টা করছি। তার আগে একটি কথা বলে রাখি যে আপনারা যে 4 ঘন্টা ধরে, দীর্ঘ 4 ঘন্টা ধরে যে মতুয়া আলোচনা শুনছেন এবং কোনো রকম বিরক্তি ছাড়া সবাই এখানে বসে আছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ না দিয়ে উপায় নেই। আমাদের যারা অনুষ্ঠান করেন বিভিন্ন সময় দেখি সামনে শ্রোতা থাকে না। আমি একটি অনুষ্ঠানে বলেছিলাম, যেদিনে মতুয়ারা সমস্ত কাজ ফেলে মুসলমানদের মতো ইসলামী জলসা শুনবে, মানে মতুয়া জলসা শুনবে, রাত জেগে মতুয়া জলসা শোনা অভ্যাস করবে এবং ধৈর্য ধারণ করে এটা শুনবে, সেদিন এই জাতির মুক্তি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা আসি, ডঙ্কা বাজাতে বাজাতে আসি, আর দুটো খিচুড়ি খেয়ে আমরা চলে যাই। আপনাদের ধৈর্যের পরীক্ষা, আপনারা আজকে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আর সামান্য একটু সময় অপেক্ষা করেন। এতক্ষণ ধরে বিদগ্ধ পণ্ডিত এবং বিদগ্ধ মতুয়া বিশেষজ্ঞ, গবেষক, বিভিন্ন আলোচক এবং বক্তাদের যে জ্ঞান গর্ভী আলোচনা আপনারা শুনেছেন, আশা করি মতুয়া ধর্ম এবং দর্শন সম্পর্কে আপনাদের একটি নিজস্ব প্রত্যয় এবং মতুয়া দর্শনটা যে কি এই সম্পর্কে আপনারা অনুধাবন করতে পেরেছেন। উত্তম কুমার বিশ্বাস অনুষ্ঠানের প্রথমেই যে বিদগ্ধ আলোচনা করেছেন, আমি আজকে তার আলোচনা শুনে অভিভূত হয়ে গেছি। প্রত্যেকটা বক্তা, রমেশচন্দ্র অধিকারী যে অগ্নিগর্ভ আলোচনা করেছেন, স্মৃতিকণা নাগ যে তথ্যবহুল আলোচনা করেছেন, অ্যাডভোকেট রবীন্দ্রনাথ বিশ্বাস যে ঐতিহাসিক আলোচনা করেছেন, আমার দাদা সুধাংশু শেখর মালাকার যে তথ্যবহুল আলোচনা করেছেন, আমার হরিদাস দাদা যে জ্ঞান গর্ভ আলোচনা করেছেন, সবার আলোচনায় আমি মুগ্ধ এবং আমি মনে করি আজকের শ্রোতাদের এই অনুষ্ঠানে আসা সার্থক। আমি আমার আলোচনা শুরু করার আগে একটি কথা আপনাদের বলতে চাই। আপনারা হয়তো জানেন, বাংলার নবজাগৃতির যিনি ডাক দিয়েছিলেন তার নাম হচ্ছে ডিরোজিও। তার জন্ম হয়েছিল 1809 সালে। 1809 সালে এই নব্য বাংলার যিনি
প্রতিষ্ঠাতা এবং উদ্বোধক কলকাতার হিন্দু কলেজের কয়েকটি ছেলেকে যিনি মন্ত্র দিয়ে মুগ্ধ করে এই নতুন জীবন, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন দর্শন কি হবে তার প্রবর্তনা করেছিলেন, তার নাম হচ্ছে ডিরোজিও। আপনারা পৃথিবীর পটে আরেকটি লোকের নাম জানেন, তার নাম হচ্ছে কার্ল মার্কস, যিনি সাম্যবাদের কথা বলে পৃথিবীর মানুষকে নতুন দর্শন এবং মানবতাবাদের সর্বশ্রেষ্ঠ একটি দর্শন দিয়ে সাম্যের ডাক দিয়েছিলেন, যিনি অমর হয়ে আছেন হাজার বছরের শ্রেষ্ঠ মানুষের তালিকায়। আর সেই একই কালে 1812 সালে আমাদের এই পূর্ববঙ্গের অজপাড়াগা এই ওড়াকান্দিতে একটি মানুষের দুরন্ত, ডানপিটে, সাহসী, তেজস্বী, একটি ইতিহাস সচেতন, একটি জ্ঞান গর্ভী, একটি সাহসী সন্তানের জন্ম হয়েছিল, যিনি ঘোষণা করেছিলেন, আমি বাংলার চাষি, ওড়াকান্দিবাসী, ভূমিসুত সন্তান, আমি ফুলে ও ফসলে এই কাদা জলে গাহি জীবনের গান, আমি অলৌকিক নই লৌকিক, আমি নীল বিদ্রোহী নেতা, আমি মানব দানব ভালোবাসি সবে, আমি তাহাদের ভ্রাতা। আমি এই ছেলেটা যে সব মানুষকে ভাই বলে বলছে যে আমি মানব দানব ভালোবাসি সবে, ভালোবাসি এই সৃষ্টি, আমি ধুলি তলসাহী, ধুলির মানবে রেখেছি করুণা দৃষ্টি। আমি এই পৃথিবীতে এসে কি করেছি, এই ধুলি তলসাহী, ধুলির মানবের জন্য করুণার দৃষ্টি রেখেছি। হাজার হাজার বছর ধরে অধ্যাপক উত্তম বলতে চেয়েছিল 6000 বছরের ইতিহাস, উনি বলে যেতে পারেননি সময়ের স্বল্পতার কারণে। এই যে নিপীড়ন এবং নির্যাতনের মাঝে আমাদের কিভাবে দিন কেটেছে, স্মৃতিকণা নাগ তার কিছুটা উদাহরণ দিয়েছেন যে কন্যা সন্তান হলে তাকে কি হতো, জীবন্ত হত্যা করা হতো। প্রথম পুত্র সন্তান হলে তাকে গঙ্গায় বিসর্জন দিতে হতো। কেউ যদি বিয়ে করতো আমাদের সম্প্রদায়ের কোনো মানুষ, তার স্ত্রীকে 3 রাত্রির জন্য ব্রাহ্মণের বাড়ি রাখতে হতো। কি হতো, এদের হচ্ছে যে সোনার অলংকার পরার অধিকার ছিল না, এদের বাস করতে হবে গ্রামের প্রান্তে, ভগ্ন পাত্রে এদের ভাস খেতে হবে, শ্মশানে এদের বাস হবে, এরা হচ্ছে যে ধানের তুষ বিছিয়ে গোয়াল ঘরে এরা শয়ন করবে। যে জাতির লেখাপড়ার অধিকার ছিল না, যে জাতির হচ্ছে যে সভ্য সমাজে ভালো মানুষের পাশে বসার অধিকার ছিল না, চেয়ারে বসলে এখনো যাদের জীবন দিতে হয়, এই জাতির মুক্তিদাতা হয়ে এসেছিলেন কে? যারা বাংলার সম্পদ সৃষ্টি করে, যারা দিনরাত পরিশ্রম করে, যারা ফসল ফলায়, ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে অঙ্গ বঙ্গ কলিঙ্গ সমুদ্র নদীর ঘাটে ঘাটে, ওরা কাজ করে শত শত সাম্রাজ্যের ভগ্নাবশেষ শেষে। কিন্তু তাদের ভাগ্যে কি? তাদের ভাগ্যে তারা মাটিতে বসবে, তারা মৃতের ছিন্ন বস্ত্র পরিধান করবে, তারা সভ্য সমাজে আসতে পারবে না, তাদের ছুঁয়ে দিলে পাপ হয়। অথচ এদের উৎপাদিত পণ্যে এই সভ্যতার চাকা সচল থাকে। আজকে যদি বাংলার কৃষকেরা পণ্য উৎপাদন না করে, ধান উৎপাদন না করে, সমস্ত শহরের বাবুদের উপোস থাকতে হবে, না খেয়ে থাকতে হবে। অথচ যাদের অন্ন খেয়ে তাদের জীবন কাটে, সেই সমস্ত মানুষদের ছোঁয়া যাবে না, তাদের স্পর্শ করা যাবে না, তারা অস্পর্শ। তাদের দেখলে পাপ হয়, তাদের দেখলে নরকে যেতে হয়। সুতরাং এরা গ্রামের বাইরে বাস করবে। এই জাতিকে উদ্ধার করার জন্য কে এসেছিলেন? এই অজপাড়া গায়ের এক তরুণ ডানপিটে ছেলে হরিচাঁদ ঠাকুর। তিনি বলেছেন, আমি অলৌকিক নই, তোমরা আমাকে অলৌকিক ঈশ্বর বানাচ্ছ কেন? আমি অলৌকিক নই, লৌকিক। আমি এই পৃথিবীর মানুষ, আমি নীল বিদ্রোহী নেতা। আমি এখানে কি কৃষকের উপরে যে নিপীড়ন নির্যাতন চালিয়েছে নীলকর চাষিরা, সেই নীল চাষের উচ্ছেদ বাংলায় ঘটিয়েছেন কে? হরিচাঁদ ঠাকুরের নেতৃত্বে নীল বিদ্রোহের অবসান ঘটেছে। অথচ ব্রাহ্মণ্যবাদের কোনো ইতিহাসে তাদের কথা লেখা নেই। কেননা এরা হচ্ছে নিম্নবর্গের মানুষ, এরা নমো। আজকে আমি এই নমো কারা আর মতুয়া কারা এই সম্পর্কে দুটো কথা বলে নিই। তারপরে বিভিন্ন বক্তাদের বক্তব্য আপনারা শুনেছেন, আপনাদের একটা ধারণা হয়েছে মতুয়াদের করণীয় এবং আচরণীয় কি। মতুয়ারা কি করবে?
তাদের নীতি আদর্শটা কি হবে সেই বিষয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করে যাব, যাতে মতুয়ারা আর বিপদগামী না হয়। আমি মতুয়া, আমার একটা নির্দিষ্ট জীবন পদ্ধতি, জীবনধারা, লক্ষ্য উদ্দেশ্য থাকবে না। নমো কারা? আমাদের কেন নমসূত্র বানানো হয়েছিল? 1911 সালে সরকারিভাবে আমাদের নমসূত্র বানানো হয়, কিন্তু তার আগে আমাদের কি করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। হরিচাঁদ ঠাকুর যখন উলাকান্দিতে জন্মগ্রহণ করেছে, এই নিপীড়িত জাতির ইতিহাস তিনি প্রকৃতির থেকে অধ্যয়ন করেছে। তিনি স্কুলে মাত্র একদিন গিয়েছিলেন, একদিনের বেশি তিনি স্কুলে যেতে পারেননি। ব্রাহ্মণরা তাকে ঘরে ঢুকতে দেয়নি, স্মৃতি করে নাক সে কথা বলে গেছেন। তিনি কি করেছেন? তিনি এই জাতির উত্থান দেখছে যে এই জাতি উৎপাদন করে, এই জাতি উৎপাদন করে, ধান উৎপাদন করে, পাট উৎপাদন করে, তিল উৎপাদন করে, মাছ এরাই মারে, কিন্তু এরা ভোগ করতে পারে না। ভোগ করে কারা? যাদের টাকা আছে, শহরের বাবুরা। সেই বাবুরা চাষবাসের সাথে জড়িত না। শীতের দিনে তারা মাঠে লেপের বাইরে যায় না, পদ্মায় তারা মাছ ধরতে যায় না। পদ্মায় মাছ ধরতে যায় কারা? কুমির গণেশরা, ধনঞ্জয়রা। আর শীতল বাবুরা সকালবেলায় ফার্ম নিয়ে যায় মাছ, পরে দাম দেব, সে দাম আর জমিদারের নায়েব কর্মচারী তারা সেই দাম কেউ পায় না। হরিচাঁদ ঠাকুর কি দেখেছে? যে আমার এই বাংলার এই জাতিকে যদি উঠাতে হয়, এদের সঙ্গবদ্ধ করতে হবে। আফ্রিকার দক্ষিণ অংশে নোমোল্যান্ড নাম করে একটা জায়গা আছে, নোমোল্যান্ড। আপনারা ম্যাপ খুলে দেখবেন, দক্ষিণ আফ্রিকায় একেবারে দক্ষিণী নামিবিয়া যে এলাকায় নাম বতসোয়ানা, ওই এলাকার নাম, ওই এলাকায় একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে নোমোল্যান্ড, নোমোকুয়াল্যান্ড। ওই জায়গায় হচ্ছে যে আমাদের পূর্বপুরুষেরা ওইখানে ছিল। কারণ আফ্রিকায় আধুনিক মানুষের উদ্ভব হচ্ছে 70,000 বছর আগে। আধুনিক যে এই আমরা যে মানুষ, এই মানুষদের আমরা কথাটা বলা শিখেছি 70,000 বছর আগে আমাদের পূর্বপুরুষেরা ওই নোমোল্যান্ড থেকে খাদ্য সংকটে হোক, প্রাকৃতিক বিপর্যয়ে হোক, দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা ভাগ ঢুকে যায় ইথিওপিয়া, ওই যে থিবি দ্বীপে, ভূমধ্য সাগরের ভিতরে দ্বীপ আছে, তার নাম আছে থিবি দ্বীপ, থিবি। ওই জায়গায় আমাদের মানুষ আছে, তাদের ভাষার সাথে শব্দের সাথে আমাদের মিল আছে। আমরা বলি হয়তো মানে ধামা, ওরা বলে ডমু, এরকম মিল আছে ওদের ভাষার সাথে। আর আমাদের যে গ্রুপটা এই ভারতবর্ষে ঢুকলো, এরা হচ্ছে কি? এরা হচ্ছে যে লেভান্ত অঞ্চল, মানে ওই যে ইসরায়েল, আজকের যে ইসরায়েল, জর্ডান, ইসরায়েল, লিবিয়া, সিরিয়া, ওই অঞ্চল দিয়ে, ইরানের মাঝ দিয়ে, ইরাকের মাঝ দিয়ে 65,000 বছর আগে ভারতবর্ষে ঢুকল। কত বছর আগে? 65,000 বছর আগে। এই বন জঙ্গল, তার আগে একটা মানুষ এখানে নেই ভারতবর্ষে। এই জায়গার বন জঙ্গল কেটেছিল। সামনের দিক যখন এগিয়েছিল তারা, এই বঙ্গে এসে দেখে যে বিশাল সুন্দরবন। এই জঙ্গল কেটে জমি সাফ করেছিল, এখানে বসতি গেড়েছিল আমার পূর্বপুরুষেরা 65,000 বছর আগে। এইটার ইতিহাস আপনি অনুপঙ্কভাবে পাবেন। মধুশ্রী বন্দ্যোপাধ্যায় লেটেস্ট একটা বই লিখেছে, ডিএনএ টেস্ট করে করে, তার নাম হচ্ছে প্রাক ইতিহাস। বইটার নাম খুব দুর্লভ বই, করোনার সময় বইটা প্রকাশিত হয়েছে। বইটা, এই বইয়ে এর বিস্তারিত ইতিহাসটা চমৎকারভাবে উপস্থাপন করা আছে। এই আমাদের এই যে 65,000 বছর আগে এলো, তা বেদের পৃষ্ঠায় দেখবেন আমাদের না, মানে আজ থেকে 3500 বছর আগে, মানে প্রথম অভিবাসনটা ঘটলো কত বাংলায় মানুষ এলো 65,000 বছর আগে। এরা নোমোল্যান্ড থেকে এসেছিল বলে সেই স্মৃতি এদের স্মৃতিতে আছে। যেমন বার্মায় যারা বাস করে তাদের আমরা কি বলি? বার্মিজ। পাকিস্তানে যারা থাকে তাদের বলি পাকিস্তানি। আফগানিস্তানে যারা থাকে তাদের বলি আফগানি। অস্ট্রেলিয়ায় যারা থাকে তাদের বলি কি? অস্ট্রেলিয়ান। তো নোমোল্যান্ড থেকে এসেছিল বলে আমাদের নামের সাথে যোগ হয়েছিল নোমো। নোমোল্যান্ডে, মানে নোমো নামটা আপনি কোথায় পেয়েছে? ওই যে নানাজন নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, এই নমস্কার, ওই সমস্ত বাজে কথা। নোমোল্যান্ডের অধিবাসী আপনি ছিলেন, এই জন্য আপনার নাম কি? নোমো। তিব্বতে আপনি বাস করেছেন বলে আপনার নাম তিব্বতী। চীনে যারা বাস করে ওরা আছে চীনা।
এই তো নোমোল্যান্ড থেকে আমরা 65,000 বছর আগে বাংলাদেশের জনসভ্যতা তৈরি সৃষ্টি করেছিলাম সুন্দরবন কেটে। যে জায়গা আমরা কাটতে পারিনি আগুন ধরে পুড়িয়ে দিয়েছি, তার নাম দিয়েছি পুরাডাঙ্গা। এরকম নানা নামের তাৎপর্য আছে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটা বই আছে স্থান নাম, বইটার নাম আছে বাংলার স্থান নাম, কোন কোন জায়গার নাম কি কি কারণে হয়েছে, চমৎকার বর্ণনা আছে ওই বইটায়। তাই নোমোল্যান্ডের থেকে আমরা এসেছিলাম বিদায় আমাদের নাম হয়েছিল নোমো। ওই যে নামিবিয়া একটা দেশ আছে না, ওখানকার মাঝ দিয়ে আমরা এসেছিলাম, আমাদের লোকেরা ওইখানে বাস করে। নামিবিয়া, নমপুরা, এরকম বিভিন্ন এরিয়ার মাঝ দিয়ে আমরা বাংলায় আসি। তাই বাংলা এসে হরপ্পা এবং মহেঞ্জোদারো, ধোলাভিরা, কালীবঙ্গাল, চন্দ্রকেতুগড় নানা সভ্যতা আমরা গড়ে তুলি, আমাদের পূর্বপুরুষরা গড়ে তোলে। এই সভ্যতায় আজ থেকে 3500 বছর আগে একটি দুর্দর্শ বর্বর জাতি আক্রমণ করে। যারা কৃষিকাজ জানতো না, পশু চড়িয়ে যারা খেত, এরা আক্রমণ করে তাদের লোহার অস্ত্র ঘোড়ার কাছে, উন্নত অস্ত্রের কাছে আমাদের এই কাঠের অস্ত্রের এই লোকগুলো হেরে যায়। হেরে যাওয়ার পর যেমন ইসরায়েলিরা আছে 50 লক্ষ মাত্র পৃথিবীতে, 50 লক্ষ ইসরায়েলি আছে। দেখেন সমগ্র পৃথিবীর মানে ফিলিস্তিনিদের সাথে তাদের যে যুদ্ধ হচ্ছে, মানে সমগ্র পৃথিবী তারা কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলরা অস্ত্রের জোরে। তাই ওদের কাছে আমাদের এই পূর্বপুরুষ হেরে যায়। হেরে যাওয়ার পর ওদের ধর্ম দর্শন আমাদের মেনে নিতে হয়। বেদের পৃষ্ঠায় কতগুলো যুদ্ধ আছে, 10,000 যুদ্ধ, কতগুলো যুদ্ধ আছে। এই যুদ্ধের বিভিন্ন জায়গায় শ্লোকে দেখবেন আছে, হে ইন্দ্র ওই নবদস্যুদের গ্রাম লুট করে এনে দাও, ওই নবদস্যুদের গোবৎসগুলো আমাদের এনে দাও, ওই নবদস্যুদের ভার্যাগুলো মানে বউগুলো আমাদের এনে দাও। ওরা তো বউ সাথে করে নিয়ে আসেনি। বেদের পৃষ্ঠা আছে, নমো আছে, বেদের পৃষ্ঠার কোথাও নমো শূদ্র শব্দটা লেখা নেই। শূদ্র এই আর্যরা এলো, তা আর্যরা তো এই বাংলা জয় করলো না, ভারতবর্ষ জয় করলো। ভারতবর্ষ জয় করে আস্তে 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 বাংলার দিকে ধাবিত হয়েছে। তা বাংলায় সেইভাবে আর্যরা আসতে পারেনি। কর্ণাটকের ব্রাহ্মণ রাজবংশ মানে লক্ষণ সেন, বল্লাল সেন, সামন্ত সেন, হেমন্ত সেন, বল্লাল সেন, বিজয় সেন, এরা সব লক্ষণ সেন, এরা আসার আগ পর্যন্ত মানে প্রচুর পরিমাণে এখানে কোনো আর্য আসেনি। একজন আর্যজন আসতে পারে, ওই নোয়াখালীর লোকজন এখানে ব্যবসা করতে যেমন আসে, 2-1 এসেছে। কিন্তু সেন বংশের ব্রাহ্মণরা কর্ণাটকতে এই দেশে এসে ওদের লোক ডাক দিলে চলে আয় বাংলায়, তোদের জমি পত্তলি দিচ্ছি। ওদের এক একজনে 100 গ্রাম, 200 গ্রাম, 50 গ্রাম দিয়ে বলে তুমি তোরা খাজনা আদায় করে খা। সেন বংশ আসার আগ পর্যন্ত বাংলায় পূজা নেই, পার্বণ নেই, ওই শ্রাদ্ধ ট্রাদ্ধ এইগুলো কিছুই নেই। সেন বংশরা আসে আর্যদের যে নিয়ম কানুন নীতিগুলো, যে যদি নিয়ম না মানে তাকে শুলিয়ে চড়ানো হবে। তা এই দেশের অনেক অধিবাসী জীবিকার কারণে বেঁচে থাকার জন্য প্রাণের ভয়ে তাদের দর্শনটা মেনে নিয়েছিল, কিন্তু নোমো জাতির মানুষ তাদের দর্শন মেনে নেয়নি। বলে তো নেই খায়ঙ্গা মানে বল্লাল সেনকে আমরা মানি নে, লক্ষণ সেনকে আমরা মানি নে। এই জন্য বললো যে নোমোদের দেখা মাত্র শুলে চড়াও, শুলে চড়াও। নোমরা করলো কি, খাল বিল বিধৌত যেখানে রাজার সৈন্যবাহিনী প্রবেশ করতে পারবে না সেই সমস্ত এলাকায় এরা বসতি গেল। খাল বিল নদী নালা যেখানে, সেখানে নোমজাতির বাস। তাই তো এই নোমজাতি এরা হচ্ছে, কিন্তু হরিচাঁদ ঠাকুর এই জাতির ইতিহাস অধ্যয়ন করে, হরিচাঁদ ঠাকুর এই জাতির ইতিহাস অধ্যয়ন করে যে কুকুরে লেজে নাড়বে না লেজে কুকুর নাড়বে, উৎপাদন করি আমরা, সম্পদ সৃষ্টি করি আমরা, এই তো। কিন্তু আমরা কেন প্রান্তে, আমরা কেন রাষ্ট্রযন্ত্রে আমাদের অংশগ্রহণ নেই, আমরা কেন চোরের মতো পালিয়ে পালিয়ে জীবন ধারণ করছি? এদের সংগঠিত করার চেষ্টা করলে ওদের সেই পূর্ববর্তী ঐক্য স্মরণ করায় দিয়ে যে আমরা নোমো জাতির মানুষ, আমরা নোমো, এবং এদের ধর্মের সাথে আমাদের ধর্মের কোনো মিল নেই, আমরা আছে মতুয়া। হরিচাঁদ ঠাকুর নতুন একটা ধর্ম দর্শন দিল মতুয়া নাম দিয়ে। তা এই মতে যে যদি 85% মানুষ আজকে বেরোয় যায়, এই যারা হিন্দু বলে নিজেদের পরিচয় দেয়, মুসলমানরা বেরিয়ে গিয়েছে, খ্রিস্টানরা বেরিয়ে গিয়েছে, তারপরে শিখরা বেরিয়ে গিয়েছে, তা ব্রাহ্মণরা এই মতুয়ারা আলাদা স্বতন্ত্র হয়ে গেল। তা ওরা কার বাড়ি ভিক্ষা করে খাবে, কার বাড়ি পুজো করে খাবে? ওদের আয় বন্ধ, ওরা তো লাঙল চষে না। কোনো ব্রাহ্মণ কি লাঙল চষতে দেখেছেন আপনি? পরের বাড়ি ভিক্ষা করে ফু দিয়ে খায়, 3 ফুটি ওদের জীবন চলে, 3টে ফু দেয়, উনুনি ফু, মন্ত্রের ফু, বুঝছেন? এরকম কয়টা ফু দিয়ে ওদের জীবন চলে। তা এরা হচ্ছে কি যে কিভাবে এদের জীবন চলবে,
এই জাতি যাতে পৃথক হতে না পারে, তাহলে এর পৃথকের মন্ত্রদাতা কিনা? 1830 সালে হরিচাঁদ ঠাকুর মন্ত্রণা দিয়ে মতুয়া দর্শনের প্রতিষ্ঠা করেছে, ধর্মের প্রতিষ্ঠা করেছে। তাহলে হরিচাঁদ ঠাকুরকে ধরো। হরিচাঁদ ঠাকুরের পর নির্দেশ জারি হলো, ওর ব্রাহ্মণদের ওর বাড়িকে ওকে স্পর্শ করবে না, নাপিতকে ওর চুল কাটবে না, কোনো পাটনি ওর খেয়া পার করবে না। আজ থেকে 200 বছর আগের কথা চিন্তা করেন। তখন কিন্তু ব্রিজ হয়নি, কালনা ব্রিজ যেটা হয়নি। হরিচাঁদ ঠাকুরকে নড়াল আসতে হয়েছিল কালনা নদী গামছা পরে পার হয়ে। হরিচাঁদ ঠাকুর বলেছিল, আমার মতুয়া অনুসারী যারা আছো তারা সবাই গামছার সাথে রাখবা, কারণ এরা তোমাদের পার করবে না, হিন্দু সমাজের লোকজন তোমাদের পার করবে না নৌকায়। তোমরা যেখানে নদী নালা দেখবে সেখানে সেখানে হরিচাঁদ ঠাকুর বাস করেন। সেখানে নির্দেশ হলো হরিচাঁদ ঠাকুরের কোনো চুল কাটবে না, কোনো নাপিত। হরিচাঁদ ঠাকুর বললো যে আমি চুল কাটবো না। হরিচাঁদ ঠাকুর লম্বা চুল রাখে, লম্বা চুল কিন্তু সাধুর জন্য রাখেনি। আমি সাধু হয়েছে এজন্য রাখিনি, কারণ ওই সমাজে সে মাথা নত করে নাপিতের কাছে যায়নি যে মানি নে তোর নাপিতের কাছে চুল ছাড়বো না, লম্বা চুল রেখেছে। বুঝেছেন? তারই সে কি আপোষ এবং করেছে, আপোষ করেছে জমিদারের সাথে, প্রশাসনের সাথে। হরিচাঁদ ঠাকুর এই ধর্মমত প্রতিষ্ঠা করার জন্য কখনো আপোষ করেনি কারোর সাথে। আর এখনকার সমাজের লোকজনে কি করে? গ্রামের চাপ, আরে জমিদারের চাপ সহ্য করেছে, সমাজের চাপ সহ্য করেছে হরিচাঁদ ঠাকুর, সহ্য করে এই মতুয়া ধর্মটা প্রবর্তন করেছিলেন। আর আমরা সেই ধর্মটা কি হেলায় হারাচ্ছি। সেই ধর্মে কি বলেছিল? সেই ধর্মের কথাকেই করিবে গারস্থ ধর্ম লয়ে নিজ নারী। মানে এত সুন্দর কথা যে 12টা আজ্ঞা দেওয়া আছে, এত সুন্দর কথা, এই জাগতিক কথা পৃথিবীর কোথাও নেই। এবং হরিচাঁদ ঠাকুর যে দর্শন দিয়েছেন, এই দর্শনের সাথে পৃথিবীর অন্য কোনো ধর্ম, মুসলমানদের সাথে কোনো দ্বন্দ্ব নেই। কারণ তারা বলেছে যে ওই যে সন্তানকে দিতে শিক্ষা প্রয়োজনে করিবে ভিক্ষা, এটা মুসলমানদের প্রয়োজন না? হ্যাঁ, এই যে মুসলমানদের সাথে আপনার ধর্ম প্রচার করতে গেলে মুসলমানদের সাথে সংঘর্ষ বাধার কোনো কারণ আছে? আছে? মানে কোনো জায়গায় নেই যে সন্তানকে দিতে শিক্ষা প্রয়োজনে করিবে ভিক্ষা। এই তো শিক্ষা চাই, হ্যাঁ কাজ চাই, বসন ভূষণ চাই, হতে চাই জজ ম্যাজিস্ট্রেট, সাগর নিকটতে যায়, দেখি সে তাকি বা পায়, কেন রব মাথা করিহেন। আরে বাবা, তোমার ছেলেরা শিক্ষিত হচ্ছে, পণ্ডিত হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, হয়ে হাইকোর্টের জজ হচ্ছে, দেশের প্রশাসন যন্ত্রে জ্বালাচ্ছে, আর আমাদের জন্য তুমি শিক্ষার দরজা বন্ধ করে দিছ। রবীন্দ্র একটা কথা বলেছেন না, কোনো সরস্বতী তো আমাদের বলিনি যে তোরা স্কুলে যা, আমি নির্দেশ দিচ্ছি তোরা আমার সন্তান স্কুলে আয়। এ পর্যন্ত গুরুচাঁদ ঠাকুর আসার আগে, হরিচাঁদ ঠাকুর আসার আগে এই নমজাতির হাত ধরে কেউ কি বলেছে কোনো ভগবান, কোনো দেবতা এই তোদের শিক্ষার অধিকার আছে? দেয়নি কেন? যে তাহারে উদ্ধার করে সেই তার ঈশ্বর। তাই তো আমরা হরিচাঁদ ঠাকুরকে কেন ঈশ্বর মানি, ভগবান মানি? কারণ তিনি আমাদের উদ্ধার করেছে। আমাদের উদ্ধারকর্তা এই পৃথিবীর কেউ ছিল না, সবাই আমাদের তা খায়। আমরা ধান চাষ করি, রোদে পুড়িয়ে, বৃষ্টিতে ভিজিয়ে, শীতে কেঁপে আমরা ফসল উৎপাদন করি, সেই ফসল বাবুরা খায়। কিন্তু আমাদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেয় না, আমাদের পাশে চেয়ারে বসে না ঘামের গন্ধ বলে, আমাদের কি করে দূর দূর করে তাড়িয়ে দেয়, বাড়ির সীমানায় ঢুকতে দেয় না। এই তো আমাদের জীবন, এই তো আমার ভাগ্য। হরিচাঁদ ঠাকুর কি দেখলো? যে কুকুরে নাড়বে না, লেজায় কুকুর নাড়বে। মানে আমরা 85% মানুষ এদেশের নবজাতির মানুষ, এই নবজাতির মানুষ জোট বেঁধে আমরা মুসলমানদের মতো ওদের আলাদা করে দিই, তোমাদের সাথে আমরা চলবো না। ব্রাহ্মণ বৈশ্য, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিনজন মিলিয়ে আছে 15%, ব্রাহ্মণ 3.5%, আচ্ছা ক্ষত্রিয় আছে 5.5%, আর বৈশ্য আছে 6%। এরা যোগ হয়ে হয় কত? এরা যোগ হয়ে হয় 15%। এই 15%কে এক পাশে ফেলে দিয়ে আমার এই দেশের সম্পদ স্রষ্টা, যারা এই দেশে সুন্দরবন কেটে গ্রামগঞ্জ গড়েছিল, এই মানুষদের আমি এক করে নিয়ে ওদের ওই অঙ্গবং ধর্মের ভিতর আমি থাকবো না, ওদের ওই ধর্ম আমরা মানবো না, আমাদের লোককে স্বতন্ত্র করে নিয়ে মতুয়া দর্শন দিয়ে আলাদা করে ফেলে দিল। ব্রাহ্মণরা দেখলো যে ওরে শয়তান, 40 জন ব্রাহ্মণ পণ্ডিত বিধান দিচ্ছে, না তোরা নমশূদ্র, মানে নমর সাথে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হিন্দু ধর্মের ভিতরে এই 4টে কাঠামো আছে। এই তো 4 বর্ণে বিভক্ত, এই তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র।
তা আমাকে কোন বর্ণের মধ্যে নেবে এখন? হ্যাঁ, আমি তো নম ছিলাম, তাহলে আমারে যাতে স্বাধীন হয়ে না যেতে পারি, আমি যাতে স্বাধীন হয়ে না রে না, তোদের মা এরকম ছিল, বাবা এরকম ছিল, ওই উপনে এই সমস্ত মিথ্যে গল্প টল্প বানায় 40 জন ব্রাহ্মণ ওই তালিকায় দেখবেন আছে, গল্প টল্প বানায় আমাদের এই নমর সাথে সূত্র যোগ করে ওই হিন্দু ধর্মের কাঠামোর মধ্যে রাখে দিয়েছে, যাতে আমরা বাইরে যেতে না পারি, বাইরে যেতে না পারি, ওদের মধ্যে থাকে। এখন আমি নমসূত্র, আমার বাড়ি ব্রাহ্মণ পূজা পড়াতে আসে, আমার বাড়ি শ্রাদ্ধ পড়াতে আসে, আমার বাড়ি মেয়েদের বিয়ে পড়াতে আসে, আমার বাড়ি ষষ্ঠী পুজো আসে তো। কিন্তু আমি যদি মুসলমানদের মতো আলাদা হয়ে যেতাম, মুসলমানরা আলাদা হয়ে গেছে, মুসলমানেরা আর কি ভিক্ষা করতে যায়, মুসলমানদের বাড়ি পুজো পড়াতে যায় ব্রাহ্মণরা, মুসলমানদের বাড়ি ব্রাহ্মণরা কোনো অনুষ্ঠানে যায়, তাহলে নোমরা তো আলাদা হয়ে যাবে, মতুয়া নাম নিয়ে আলাদা হয়ে যাচ্ছে, তাদের বাড়িতে ব্রাহ্মণের আসা কোনো কথা নেই। এখন ব্রাহ্মণ এই দরজা খোলার জন্য সে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, তৎকালীন সময় তারা ইতিহাস না পড়েছে সেই সমস্ত লোকজন, তাও কি ষড়যন্ত্রটা কত সালে ঘটেছে জানে? 1883 সালে প্রথম। তার নাম আছে কুশিরাম দাস, এক উচ্চবর্ণের মানুষ, ম্যাকফার্থার, মানে এই ভারতবর্ষ চালাইছে কেন ব্রাহ্মণরা আর আছে ইংরেজরা এক। আর তার আগে কি করছে, সিরাজদৌলার মোগলরা যখন ভারতবর্ষে এসছে, তা মোগলদের প্রাসাদে 100 জনের মধ্যে 34 জন চাকরি করেছে ব্রাহ্মণ, মানে 100 জন কর্মচারীর মধ্যে ব্রাহ্মণ কয়জন ছিল? 34 জন কর্মচারী। তা ব্রাহ্মণদের ওই মোগল আমলেও ব্রাহ্মণরা চাকরি করছে। আবার ব্রিটিশ আমল যেই মোগলরা পরাজিত হয়ে গেছে, মানে আকবর যখন এই দেশের ক্ষমতা এসেছে, এরা আকবরের পুজো করেছে, এদের প্রধান সেনাপতি হয়েছে কারা? মানসিংহ। প্রধান সেনাপতি হয়েছে না আকবরের প্রধান সেনাপতিকে মানসিংহ তার আমাদের নমুনা। হ্যাঁ, সে উচ্চবর্ণের মানুষ, ক্ষত্রিয়। তাই দেখে ওরা যখনই মোগলরা এসে গেল, মোগলদের সাথে হাত মিলিয়ে ফেললো, হাত মিলিয়ে কত 550 বছর এই দেশে রাজত্ব করেছে। যখন সিরাজদৌলার পতন ঘটে গেল, সিরাজদৌলার পতন ঘটে গেলে ইংরেজরা এলো, ওরা ইংরেজদের সাথে হাত মিলিয়ে ফেললো, হাত মিলিয়ে এবারে মোগলদের মিলে গেল। ব্রাহ্মণরা এই ইতিহাসে কোনোদিন দেখেন বিদেশি কোনো শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছে? যে বাংলা থেকে, ভারতবর্ষের থেকে বিদেশি শক্তিকে মোগলদের বিরুদ্ধে কোনো জোট বেঁধে যুদ্ধ করেছে যে মুসলমান শক্তি বাংলায় থাকবে, ভারতে থাকবে না? দেখেন একটা যুদ্ধ দেখাতে পারবেন? একটা যুদ্ধ দেখাতে নেই। ইংরেজদের বিরুদ্ধে তারা যুদ্ধ গেছিল একটি কারণে, কারণ এদেশে ইংরেজরা এসে বলেছে যে ওদের মনুসংহিতায় লেখা আছে ব্রাহ্মণ শত অপরাধ করলেও তার কোনো প্রায়শ্চিত্ত, শাস্তি হবে না। তাহলে ব্রাহ্মণের শাস্তি বিধান করলো যে নন্দকুমারের ফাঁসি দিয়ে দিল কলকাতায় 1872 সালে। তারপরে কি করলো, বললো যে এই গঙ্গায় সন্তান আর বিসর্জন দেওয়া যাবে না। তারপরে ওই শূদ্ররা বিয়ে করলে তাদের বউকে 3 রাত্রির জন্য ব্রাহ্মণের বাড়ি রাখা হতো, ওই প্রথা রহিত। 1817 সালে রহিত করে দিল এই প্রথা। তারপরে কি করলো, যে ওই যে তুমি যে ওই যে মানে তোমার বাড়ির প্রথম ফল গাছটা, মানে নারকেলটা ব্রাহ্মণের বাড়ি দিবা, তারপরে শূদ্র কোনো সম্পত্তি রাখিতে পারিবেন না নিজের নামে, এই সমস্ত আইন, চেয়ারে বসতে পারবে না, চাকরি বাকরি করতে পারবে না, এই সমস্ত নিয়মকানুন যখন ইংরেজরা হটিয়ে দিল। আর সবচাইতে ক্ষতি করলো কি, যে ব্রাহ্মণের কোনো বিচার করা যাবে না, মনুসংহিতায় লেখা আছে। ব্রাহ্মণের যখন ফাঁসি দিয়ে দিল, যে শূদ্রেরও যে বিচার হবে হত্যা করলে ওই ব্রাহ্মণের সেই বিচার একই সমতলে এনে ফেললো। বললো যে এরা দুষ্কৃতকারী, এদের খেদাতে হবে ভারত থেকে। জোট বেঁধলো, জোট বেঁধে এখন ওরা তো পুনরোজন আছে, ওরা তো খেদাতে পারে না, অসহযোগ আন্দোলনে ডাক দিল। এলো কার কাছে? গুরুচাঁদের কাছে, যে তোমার নমদের নিয়ে আমার দলে যোগ দাও। গুরুচাঁদ তাদের দলে যোগ দিল না। তোমার দলে যোগ দিলে রাজা তো তোমরা হবা, আমাদের লাভটা কি? আমাদের কোনো লাভ আছে? তোমার এক ভাই উকিল, এক ভাই ব্যবসায়ী, এক ভাই চাকরিজীবী, এই তো। আর আমার দলের নাঙল না চললে জীবন যায় না। এরা যত কম দামে জিনিস কিনতে পারে এদের লাভ। ইংরেজের ওই হাড়ি কুড়ি, ওই যে জামা কাপড় আমরা বর্জন করতে পারবো না। গুরুচাঁদ ঠাকুরকে বললো, গুরুচাঁদ ঠাকুর এই জাতিকে শিখালো, চোখ খুলে দিল, দিয়ে বললো যে উচ্চবর্ণের লোকের সাথে কোনো আপোষ নয়। এইরকম লিডার কি আর আপনার মাঝে জন্ম নিছে? গুরুচাঁদ ঠাকুর বেঁচে থাকলে বাংলা ভাগ হতো না। বাঙালির জীবনের দুর্ভাগ্যের মূল কারণ হচ্ছে 47 সালের দেশ ভাগ। কেন দেশ ভাগ করলো? এই নমজাতির লোকজন সংসদে যেতে লাগলো। যোগেন মন্ডল অবিভক্ত ভারতের আইনমন্ত্রী হলো, মানে অবিভক্ত ভারতের আইনমন্ত্রী। ওই পাঞ্জাব টোটাল ইন্ডিয়ান আইনমন্ত্রী। এত বড় পদে নমরা কোনোদিন এখন যেতে পারছে? তাহলে নমরা দেখা যায় 15, 16 জন, 23 জন করে এমপি হচ্ছে, আর মুখ্যমন্ত্রী হচ্ছে মুসলমানরা। সুতরাং এদের হঠাৎই হবে, যেখানে নম বেশি আর মুসলমান বেশি, ওদের আলাদা করে দাও।
ব্রাহ্মণরা তাদের স্বার্থ বজায় রাখাদের অবিভক্ত বাংলা থাকলে মুসলমানের ভোটের সাথে নমদের ভোট যেই যোগ হয় ওরা হেরে যায়, ওরা আর মুখ্যমন্ত্রী জীবনে হতে পারবে না। সেই জন্য আমাদের এখন দায়িত্ব কি, এই দেশভাগ আমরা যে সমৃদ্ধ গ্রাম গড়েছিলাম, আমরা এখানে পুকুর কেটেছিলাম, আমরা দেবে মন্দির গড়েছিলাম, আমরা জমি কিনেছিলাম, আমরা বড় বড় বলদ কিনে লাঙল চাষ করতাম, আমরা বিভিন্ন যে খেলার মাঠ, আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে আমরা কত কিছু তৈরি করেছিলাম এই বঙ্গজল সভ্যতায়, সব কিছু রাতের অন্ধকারে ফেলে দিয়ে আমাদের চলে যেতে হয়েছে, তাই না? পশ্চিমবাংলায় যে আমরা উদ্বাস্ত, আমরা তো উদ্বাস্ত। এই দেশে কি আপনাদের অধিকার নেই? আপনারা মুখ খুলে কেউ কথা বলতে পারছেন না। তার মূল কারণ কি? এই দেশভাগ বাংলা যদি অবিভক্ত থাকতো আমাদের কোনো ক্ষতি ছিল না, ক্ষতি ছিল ওই ব্রাহ্মণদের, কারণ ওরা জীবনের রাজা হতে পারতো না। রাজা হতো কারা? ওই মনে করেন মুসলমান হলে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী হতো নমদ দল। এই প্রথাটা ভেঙে দেওয়ার জন্য, এই নমদের ডাউন দেওয়ার জন্য, অবাধ্য নমদের শাস্তি দেওয়ার জন্য আজকের এই বাংলা ভাগ। কিন্তু আপনাদের অন্যভাবে দেখায় কি, ওই যে কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাদের, কায়দা আজম মোহাম্মদ আলী যে দেশভাগ করেছে কংগ্রেস, দেশভাগ করেছে কংগ্রেস। এদেশে দেশভাগ হবে না বিধায় নমরা একজোট হয়ে আছে, মুসলমানরা একজোট হয়ে আছে, তারা ভোট দিচ্ছে বাংলা ভাগের বিপক্ষে। আমরা বাংলা ভাগ চাইনি, অবিভক্ত বাংলা থাক। যোগেন মণ্ডল গ্রামে গ্রামে শহরে শহরে মিটিং করে বেড়াচ্ছে, বাংলা ভাগ হয়ে গেলে আমাদের বড় ক্ষতি হবে, আমাদের পূর্বপুরুষরা যা তৈরি করেছে এই সব কিছু বিনষ্ট করে চলে যেতে হবে। আমাদের কারো হাতে 500 টাকা নেই। ইন্ডিয়ায় যে জমি কিনবো, কোনো নমর হাতে কি 500 টাকা আছে তখন সেই সময়? আর যে সময় দেশভাগ হচ্ছে তখন এই মাঠে জল আছে 20 হাত, 30 হাত, 40 হাত জল। এই জলের ভিতর দিয়ে আমরা কোনো সম্পদ নিয়ে যেতে পারবো? আর আমরা বিক্রি করবো কার কাছে? একটা জাতিকে, অবাধ্য জাতিকে, যাকে শাস্তি দেওয়ার জন্য, আমাদের শাস্তি দেওয়ার জন্য এই দেশভাগ। আর এইটা আপনাদের এখন বুঝতে হবে যে যারা আমাদের জীবনে অন্ধকার ডেকে এনেছিল, আমাদের জীবনে দুর্দিন ডেকে এনেছে, আমাদের আত্মীয় স্বজনের সেই সম্পর্কটা নষ্ট করে দিয়েছে। কাউকে পাঠিয়েছে নৈনিতাল, কাউকে পাঠিয়েছে দণ্ডকারণ্যে, কাউকে পাঠিয়েছে বিদর্ভে, কাউকে পাঠিয়েছে ওই পশ্চিমবাংলার ওই মরিচাপিতে। এর নানা দিকে আমাদের লোক পাঠিয়ে পাঠিয়ে আমাদের আত্মীয় স্বজনের সম্পর্কটাই নষ্ট করে দিছে। আমি কেন, যদি বাংলা ভাগ হয় আমি তো পশ্চিম বাংলায় থাকবো, আমি দণ্ডকরণ্যে যাবো কেন? আমি তো বাঙালি, আমি কি বিহারি, আমি কি উড়িষ্যার মানুষ, কেন আমাকে উড়িষ্যা যেতে হবে? আমি তো বাঙালি, আমি বাংলায় থাকবো কেন? এরকম নানা প্রশ্ন আছে। এই সচেতনতা দরকার। গুরুচাঁদ ঠাকুর বুঝেছিলেন, আর হরিচাঁদ ঠাকুর এই জাতির উদ্ধারের চেষ্টা করেছিলেন। উনি যদি 78 সালে মারা না যেতেন, আরো কিছুদিন বাঁচতেন, আর গুরুচাঁদ ঠাকুরের যদি 37 সালে মৃত্যু না হতো, তাহলে আমি বলতে পারি বাংলা ভাগ সম্ভব ছিল না। কারণ তার ডাকে আমাদের এই সমৃদ্ধ জাতি, দেখেন আজকে আপনার মেয়েটা স্কুলে যেতে পারে না, আপনার বউটা ঠিকভাবে পথে যেতে পারে না, কোনো যেতে পারে না কোনো উৎসব করতে। কি কারণে? কি কারণে? কারণ আপনি শক্তিহীন হয়ে গেছেন। আপনি কি শক্তিহীন ছিলেন? আপনার এই জাতি বীরত্বের পরিচয় দিয়েছে যশোরের মাঠে। যখন 1606 সালে মানসিংহ বাংলা জয় করতে, মানসিংহকে পাঠিয়েছে বাংলা জয় করে, আসো প্রতাপাদিত্যের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে যশোরের মাঠে। তা সেখানে 52,000 ঢালি ছিল, 52,000 ঢালি। এই 52,000 নৌবাহিনী নিয়ে সে প্রতাপাদিত্য মানসিংহকে রুখে দাঁড়িয়েছে। বৃষ্টির ফোঁটার মতো সটকে পড়েছে, মানসিংহ টিকতে না পারে পিছনে চলে গেছে। যে কলকাতায় ভবানন্দ মজুমদারের বাড়িতে আশ্রয় নিয়েছে। ভবানন্দ মজুমদারকে বাংলায় তিনি কালী পুজোর প্রচলন করেছিলেন কলকাতা থেকে। এই ভবানন্দ বাড়িতে চিঠি লিখেছে, ঘোড়শহরকে পাঠিয়েছে, কামান পাঠাও, কারণ এই বাংলার এই নৌবাহিনীর সামনে আমরা টিকতে পারলাম না। মানে তারা বৃষ্টির ফোঁটার মতো সটকি ফেলে। তাহলে মানসিংহ, আকবরের প্রধান সেনাপতি মানসিংহ যে জাতির কাছে হেরে যায়, এই সে জাতি পলাবে কেন? সে জাতি দেশ ছাড়বে কেন? সে জাতির যার পূর্বপুরুষ এত বড় যুদ্ধ করে মানসিংহকে পরাস্ত করেছিল, আর সেই জাতি আজকে ভীতু শিয়ালের মতো পালিয়ে যায়। এটা দেখতে একটা লজ্জা লাগে না? কি কারণে? হাতের থেকে আপনার অস্ত্র ফেলে দিচ্ছেন, আপনার রাজনীতি পড়ে গেছে হাতের থেকে, আপনার দর্শন থেকে বিস্তৃত হয়ে গেছে, আপনারা হিন্দু ধর্মের খোয়ারে ঢুকে গেছে। এই হিন্দু ধর্মের খোয়ারের থেকে বেরোতে হবে আপনাদের। বেরোয় স্বতন্ত্র হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর যে স্বতন্ত্র মতুয়া দর্শনটা দিয়েছেন, আপনারা সব মানুষ মিলে সেই মতুয়া পতাকা তলে আসে। এসে কি বলছে? হাতে এলা মতুয়ারা অস্ত্র ত্যাগ করবে না, কারণ আপনার বউ ধরে নিয়ে যাচ্ছে। আপনি তারা মিনতি করবেন, তাকে তো গদ্দে ফেলে দিতে হবে, তারপর কোর্ট কাছারি।
ঘরে সড়কি রাখতে হবে না, ঘরে রামদাম রাখতে হবে না, রাখতে হবে তো। তাই এইগুলো থাকবে না, আপনার ঘরে ঢাল নেই, সড়কি নেই, আপনি হচ্ছে কি যে পাশের বাড়ির একদম জমিতেই ঠেলতেছে, গাছের আম পেড়ে নিয়ে যাচ্ছে, পরের দিন বলছেন যে এদেশে আর থাকা যাবে না। আপনি কি সংঘর্ষ করেছেন? আর সংঘর্ষ করার জন্য আপনি যাদের প্রশ্রয় আছে, মানে আপনাকে ভেঙে এত ভাগে ভাগ করেছে, এমনকি মতুয়ারা এত ভাগে ভাগ করেছে। সূক্ষ্ম সনাতন লিখেছে এখানে, এই সনাতন ক্রিয়া, সনাতন তো হিন্দু, যারা হিন্দু ধর্মের অনুসারী তারা বলে কি যে এর অনড় অপরিবর্তন গোড়া উপন্যাসটা পড়েন আপনার রবীন্দ্রনাথের। গোড়া বলতেছে যে এই ধর্মের নিয়ম কারণ আমার অনড় অপরিবর্তন, আমি শান বাঁধিয়ে রাখবো, এর কোনো শব্দ পরিবর্তন হবে না, কোনো নীতি নিয়মের পরিবর্তন নেই। আগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, তাই তো। তাহলে এই সনাতনপন্থী হিন্দু একটা গ্রুপ, এই হিন্দু গ্রুপটাকে আবার একটু টেকনিক্যালি এই হিন্দু নিয়ে একটা বিতর্ক, এর মধ্যে ঢুকাতেছে সূক্ষ্ম সনাতন। মানে ওই যেমন ওই আপনি নময় আলাদা হয়ে যাবেন, যাতে না যেতে পারে সূত্র যোগ করে আপনারা আটকায় রাখলো। আবার এই সনাতনের মধ্যে আর সূক্ষ্ম সনাতন ধর্ম, ও হরিচাঁদ ঠাকুর কোন জায়গায় হরিচাঁদ ঠাকুর বলছে যে আমি সূক্ষ্ম সনাতন ধর্ম প্রবর্তন করতেছি, ও তো একজন লেখক লিখেছে। এটার মধ্যে হরিচাঁদ ঠাকুরকে এই কথা বলেছে নাকি কোনোদিন যে সেই বুদ্ধ বলে যদি প্রভু হও অবতার, এদেশে থাকে না কোনো জাতির বিচার। এই বেটা, হরিচাঁদ ঠাকুরের 2500 বছর আগে গৌতম বুদ্ধের জন্ম, তা হরিচাঁদ ঠাকুরের সাথে তার দেখা হয়েছে নাকি? এই দেখা আছে, বুঝতে হবে যে এই সমস্ত কথা প্রক্ষিপ্তভাবে লেখা একজন লেখকের, এটা হরিচাঁদের কথা না, এটা বুদ্ধের কথা না। এই যে লিখিতে নিলাম তো সেই লিখে দিছি। এই জন্য আপনাদের ইতিহাসটা সচেতনভাবে অধ্যয়ন করতে হবে। মতুয়ারা হচ্ছে কি যে সরে ঘর ছাড়বে না। হ্যাঁ, আমি ছিলেম পাগল ব্রজের লাগি, বৈষ্ণব দার্শনিকরা লিখতেছে না, মতুয়া হচ্ছে কি যে শ্রীকৃষ্ণের অবতার, এই কথা বলতেছে তো। শ্রীকৃষ্ণের অবতার বলে না, উড়াকান্দির ওরা বলে না শ্রীকৃষ্ণের অবতার বলে না। মানে সেখানে লিখতেছে যে আমি মানে কিভাবে বিকৃত করতেছে হরিচাঁদকে, আমি ছিলেম পাগল ব্রজের লাগি, তাতে ডাক দিল রাম কান্ত যোগী, তাই এলাম যশমন্তের ঘরে, আবার ধেনু রাখবার করে, ফুলে ফুলে কদম্ব কি হয়। আরে বাবা, আগের জন্মে হরিচাঁদ কি ছিল, মানে শ্রীকৃষ্ণ ছিল, পরের জন্মে আবার জন্ম এই কাছে এখানে এসে কি হয়েছে, হরিচাঁদ হয়েছে। আবার কেউ বলছে কি সেই জন্য ধেনু রাখাচ্ছে, তারা এমনভাবে সাজিয়েছে, মানে হরিচাঁদ ঠাকুরের চরিত্রটাকে, হরিচাঁদ ঠাকুরের ব্যক্তিত্বটাকে এমনভাবে নষ্ট করেছে এই কিছু লোকজনের, কিছু লেখক। মানে একজন সংগ্রামী মানুষ, একজন তেজদীপ্ত মানুষ, একজন আপসীন মানুষ, সে কি বলেছে, এই যে আমাদের একজন অবতার শ্রী চৈতন্যদেব, তিনি বিয়ে করেছেন দুটি। তা প্রথমবার বিয়ে করার পর লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মারা গেছে। দ্বিতীয়বার বিয়ে করেছেন তার স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে 16 বছর বয়সে, গোড়ার ষোড়শী সুন্দরী পাশে, তবু গোড়ার ঘুম না আসে। তার মানে তার বউয়ের বয়স 16 বছর ছিল। 16 বছরের বউটাকে ফেলে রেখে সে সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে। এই হরিচাঁদ ঠাকুর কি বউ ফেলে তোদের চলে যেতে বলছে নাকি? বলছে? হ্যাঁ, হরিচাঁদ ঠাকুর কি বলছে, আমি নহি অবতার, হ্যাঁ, আমি শ্রীচৈতন্য তুল্য গণ্য হব না কো অবতার। শ্রীচৈতন্যের মতো অবতার হওয়ার জন্য আমি পৃথিবীতে আসিনি। আমি ত্যাজি প্রাণ প্রিয়া সন্ন্যাস নিয়া হব না কো অবতার। এই প্রাণ প্রিয়াকে এর রক্ষা করবে কিনা? এর কাপড় কিনে দেবে কিনা? গ্রামের দুষ্ট ছেলেরা এর দিক তাকালি এর রক্ষা করবে কিনা? আমার মা বাপের বাজার সদাই করে খাওয়াবে কিনা? আমি তো 20 বছর বা 25 বছর বয়সের টিক্কি রেখে ঘটিকম্বল নিয়ে বলে চলে গেলাম। তা আমার এই বঙ্গজল সুখতা রক্ষা করবে কিনা? মুসলমানরা আক্রমণ করেছে, কে রক্ষা করবে? আমার বউকে রক্ষা করবে কিনা? এই নেতিবাদক দর্শনের, এই নেগেটিভ দর্শন হরিচাঁদ ঠাকুরের ছিল না। হরিচাঁদ ঠাকুর এই দর্শনের নয়। তাই বলেছে যে আমি বাংলার চাষি, আমি এই বাংলার চাষি, এখানে আমি বাস করতে চাই, ফুলিয়ে ফসলে জীবন সাজাতে চাই। এক নারী ব্রহ্মচারী, সে বলছে একটা নারী রাখো, পর নারী পরশতি স্পর্শ না করিবে। তাই তো বলছে। আর কি কাজ করিবে? মানে আর এক কথা বলি, মানে গৃহজনে যে কার্য করিবে, সন্তান সন্ততি গণে বিদ্যা শিক্ষা দিবে। আপনারা দাদা সংখ্যা পড়েন না? তাহলে মতুয়া দর্শনের একটা প্রধান কথা শিক্ষা না, বিদ্যা শিক্ষা প্রধান না? তাই দাদা সংখ্যার মধ্যে কেন বিদ্যা শিক্ষার কথা নেই? এটা আছে হরিবর সরকারের বানানো। মানে হরিবর সরকার তার মন গড়ে ব্রাহ্মণবাদের খবরে ঢুকাতে চাইছে, আমাদের হিন্দুত্বের খবরে আমাদের ঢুকাতে চাইছে। একটা প্রাণোচ্ছল স্বাধীন
স্বতন্ত্র জাতি আজকে মুখ থুবড়ে পড়েছে। কত ভাগে ভাগ হয়েছে? বুদ্ধবাদী মতুয়া, সূক্ষ্ম সনাতনী মতুয়া, সনাতনী মতুয়া, আম্বেদকরবাদী মতুয়া, তারপরে যে পেঁচালি হেজাল বেজাল পেঁচালি, মানে যখন যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সেই মেলা গলায় দিয়ে এরা দৌড় দেয়, মানে নিজস্ব কোনো ই নেই, বৈশিষ্ট্য নেই। আর একদল আছে কি বিশুদ্ধ ধারায় টিকে আছে, সেই ধারাটা বড় বিরল, কয়েকজন ব্যক্তি সেই ধারার নেতৃত্ব দিচ্ছে, বুঝছে? একে চিনতে হবে আপনাকে। ওই মতুয়ারা এখন কি করে? মতুয়া আলোচনা শোনে, মতুয়ার বই পড়ে, ডঙ্কা বাজাতি বাজাতে আসে, ডঙ্কা বাজাতি বাজাতি চলে যায়, এর চেতনার কোনো পরিবর্তন হয়? পরিবর্তে একজন মতুয়া অনুষ্ঠানে এসেছে, আমার পাশে বসে আছে, সে বলল দাদা আমার একটু আগে কথা বলতে দেন। আমি বললাম কেন? তা কথা বাড়ি একটু লক্ষ্মী পুজো আছে, একটু সদাই করে বাড়ি যেতে হবে। কিসের মতুয়া সে? না মানিবে শিব দুর্গা কৃষ্ণ প্রেমে বাম, হরিচাঁদ ঠাকুর বলেছে লীলামৃতে, না মানিবে শিব দুর্গা কৃষ্ণ প্রেমে বাম, হরিনাম না লইবে সেতে মরে নাম। ওই যে নাম যজ্ঞ যে হরিনাম হয়ে বেড়াও, ওতে কিচ্ছুই হয় না, জাতির কোনো উদ্ধারণা হয়? হয়? বলছে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলেও খাই, বেদ বিধি শৌচাচার নাই মানি তাই। আরে কুকুরের পায়খানাও খাওয়া যায়, কিন্তু ওই বেদ বিধির ওই নিয়ম মানা যায় না। আমি আমার প্রথম সন্তানকে গঙ্গা জলে বিসর্জন দেবো, এই নিয়ম মানবো? বেদের এই নিয়ম মানবো? মানবো? আমার বউকে 3 রাত্রির জন্য ব্রাহ্মণের বাড়ি পাঠাবো, এই নিয়ম আমি মানবো? মানবো? আমি জমি রাখতে পারবো না, শূদ্র সম্পত্তি অর্জন করতে পারবে না, আমি এই নিয়ম মানবো? মানবো? শূদ্র কি সোনার অলঙ্কার ভরিতে পারিবে না, এই নিয়ম আমি মানবো? এই তো হরিচাঁদ ঠাকুর বলেছে ওই নিয়ম আমি মানিনি। বোঝা গেছে কেন এই কথা বলেছে? বলিতে যে না, শিব দুর্গা রাম কৃষ্ণ বিষ্ণু গণপতি কারেও ভজিতে মোর, হ্যাঁ কারেও ভজিতে মোর, হ্যাঁ মানে এদের শিব দুর্গা রামকৃষ্ণ বিষ্ণু গণপতি কারেও ভজিতে মোর নাহিক স্বীকৃতি, এর একটারেও ভজনা করা যাবে না। আপনারা এইটার থেকে বেরোয় আসছেন কিসের মতো? আপনারা এই পথের থেকে কি আপনারা বেরিয়েছেন? শাক্ত শৈব গানপত্য বৈষ্ণব যা পাই, মতুয়ার সাথে কারো যোগসূত্র নাই। আপনারা কি এদের সাথে যোগসূত্র আছে? কেন রাখে আপনার বাড়ি ভিক্ষা করতে আসে কেন? হরিচাঁদ ঠাকুর যে ভেক্তারি বৈরাগী রে ভিক্ষা নাই দিবে, ভিক্ষা দিলে ব্যভিচার বাড়িয়া চলিবে, বলছে না? কে ওদের ভিক্ষা দেন কেন? নামযোগ্য টাকা দেন কেন? নিষেধ করেছেন আপনাদের যে হরিনামে কিচ্ছু হয় না, ওই নাম নামে আপনাদের ঘরে অত্যাচার হচ্ছে। কোনো ওই যে বলেছে যে যদা যদাই ধর্মস্ব, আপনাদের ঠেকাতে আসে কোনোদিন? তাহলে এটা মিথ্যে কথা। যখন বিপদ হবে আমি এসে তোমাদের বাঁচাবো, তা কাউরে বাঁচাইছে? বাঁচাইছে কাউকে? কাউকে আপনাদের বাঁচাইনি। এখন আপনাদের করণীয় কি? আপনারা যদি এই জাতিকে বাঁচাতে চান, নিজেরা বাঁচতে চান, প্রথম কথা আমরা প্রথম শর্ত, আমরা হরিচাঁদ এবং গুরুচাঁদের আদর্শ মেনে চলব, অন্য কারোর কথা না। হরিচাঁদ এবং গুরুচাঁদের আদর্শের সৈনিক আমরা। হরিচাঁদ এবং গুরুচাঁদের আদর্শ আমাদের পথ প্রদর্শক, আমাদের আদর্শ হবে এটা। এক, মতুয়া বাড়িতে কোনো ভাগবাদ পাঠ হবে না। বোঝা গেছে? মতুয়া বাড়িতে কোনো ভাগবাদ পাঠ হবে না। অনলি ফর লীলামৃত হরিচাঁদ গুরুচাঁদ চরিত, কোন ভাগবাদ পাঠ হবে না। 2, 3 নম্বর হচ্ছে মতুয়ারা কোনো জন্মাষ্টমীতে অংশগ্রহণ করতে যেতে পারবে না, কারণ মতুয়াদের শত্রু হচ্ছে শ্রীকৃষ্ণ। এই জন্য সে এদের উদ্ধারের কোনো কথা বলেননি। মতুয়াদের এদের সাথে শত্রুতা করেছে, এখানে যাওয়া যাবে না। দ্বিতীয় কথা, মতুয়াদের কোনো ছেলেপেলেরে কোনো ছেলে মেয়ে অশিক্ষিত রাখা যাবে না। ইসরায়েলের উদাহরণ ফলো করতে হবে। ইসরায়েলরা কি করে? যে যত চাকরি বাকরি করে তাদের শতকরা 10% টাকা দান করে আছে ইসরায়েলদের ফান্ডে। কারণ কোনো মা বাপ এই ছেলেকে মানুষ করবে না, মানুষ করবে ইসরায়েলি এই ফান্ড। মানে আমাদের নমজাতির যে যেখানে যত ছেলে আছে, গুরুচাঁদ ঠাকুরের ওই কথা স্মরণ করতে হবে। এ জাতির যে যেখানে আছে যত ছেলে, সকলই আমার পুত্র বলিমন খুলে। কারে বলছে কথাটা? মিট সাহেবকে বলেছে, হে মিট, এই জাতি, এই নমজাতির যে যেখানে যত ছেলে আছে সবাই আমার পুত্র, সকলের করে চেষ্টা করো গিয়ে তুমি, এ কাজেতে সবচেয়ে হব খুশি আমি। এইরকম কথা পৃথিবীর কেউ বলেছে? আপনি তো আপনার ছেলের চেষ্টা করেন, আমি আমার ছেলের চেষ্টা করি, সবাই যার যার ছেলের জন্য টাকা ব্যয় করি, পরের ছেলের জন্য টাকা আমরা দিই। একমাত্র গুরুচাঁদ ঠাকুর বলেছে যে এই নমজাতির ঘরে যে যেখানে যে কয়টা ছেলে আছে সব আমার ছেলে, এদের সবার চাকরি হওয়া দরকার, সবার জন্য চেষ্টা তুমি করো। এত বড় কথা কেউ বলেছে? এই জন্যই এই জাতির সন্তানদের যদি প্রতিষ্ঠা দিতে হয়, এই জাতির যদি আত্মমর্যাদায় প্রতিষ্ঠা দিতে হয়, এর কোনো সন্তানকে অশিক্ষিত রাখা যাবে না।
বোঝাতে পারলাম? মতুয়ার বাড়িতে কখনো কোনো ব্রাহ্মণের অনুকূলে ব্রাহ্মণ ঢুকবে না, কোনো নাপিত ঢুকবে না, এটা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। কারণ এরা বিভ্রান্ত করছে এই জাতিকে, এরা বিভ্রান্ত করে এদের আয়ের উৎস হিসেবে এরা বিভ্রান্ত করে আমাদের এই জাতিকে নিচে এই নামায় নিয়ে গেছে। এদের মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। এরা সংবিধানই করেছে কি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে ব্রাহ্মণ। কেন শূদ্র হবে না? কেন শূদ্র হবে না? কেন? তার যদি যোগ্যতা থাকে সে কেন হবে না? তাহলে মতুয়ারা কি করবে? মতুয়াদের প্রধান কাজ হচ্ছে কি যে এই সমস্ত ব্রাহ্মণ্যবাদী সমস্ত অনুষ্ঠান থেকে তাদের বর্জন, এবং মতুয়ারা বৈদিক কোনো ক্রিয়াকলাপ তাদের বাড়িতে কখনো করবে না। তাদের বাড়িতে সেই রকম হরিচাঁদ গুরুচাঁদ ব্যতীত অন্য কোনো মূর্তি স্থাপন করবে না, সেরকম কোনো ছবি রাখবে না। এবং তারা কি করবে? তারা হচ্ছে কি যে জাতির সংহতি রক্ষা করার জন্য একজন ইসরায়েলির গায়েকেও হাত দিলে সমগ্র ইসরায়েল আর সেখানে চলে আসে যুদ্ধ করতে। আপনাদের সেই ইউনিটি আছে? একজন মতুয়া আক্রান্ত হলে সমগ্র মতুয়া সমাজ সেখানে ঝাঁপিয়ে পড়বে, মিছিল করবে, মিটিং করবে, আন্দোলন করবে, তাকে সাহায্য করবে। এটা আছে। এই মুসলমানদের সাথে আমাদের শত্রুতা তৈরি করে দিয়েছে ব্রাহ্মণরা। কারণ মুসলমানদের সাথে আমাদের যে রক্তের সম্পর্ক, কারণ তারা ব্রাহ্মণদের অত্যাচারে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তারা যারা ইতিহাস জানে আমাদের সাথে কোনো শত্রুতা করে না, এবং আমাদের কেউ তাদের সাথে শত্রুতা করে না। সুতরাং ব্রাহ্মণদের কথায় বিভ্রান্ত হয়ে আমরা কোনো মুসলমানের সাথে শত্রুতা করবো না। হরিচাঁদ ঠাকুর যখন গুরুচাঁদ ঠাকুর এখানে আন্দোলন করেছে, মুসলমানরা তারা ব্যাগ দিয়েছে। কি কারণে? কারণ তোদের কারণে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছিল, ওই জাতিকে বিশ্বাস করে দিয়ে। বুঝেছে? তাহলে মতুয়াদের ভিতরে একটি বৃহত্তর ঐক্য তৈরি করতে হবে, যে যেখানে আক্রান্ত হলে কেউ যদি কারো অর্থ কষ্টে ভোগে তাকে আমরা আর্থিকভাবে সাহায্য করব। অনেক কথা বলার ছিল, অনেক কথা বলতে চেয়েছিলাম। বুঝেছে? মানে হরিচাঁদ ঠাকুর এবং অন্যান্য দর্শনের পার্থক্যটা আমি মানে লাইন ধরে 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 কার সাথে কি পার্থক্য, এটা লাইন ধরে 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 ব্যাখ্যা করতে আমি চেয়েছিলাম। কিন্তু ব্যাপার হচ্ছে কি যে গৃহকর্তা হচ্ছে কি যে উনি হচ্ছে একটু অখুশি হচ্ছেন। এই জন্য আমি এখানে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আপনারা যদি আমার কোনো কথায় মনে কষ্ট এবং আঘাত পেয়ে থাকেন, আমাকে আপনাদের নিজেদের ছেলে হিসেবে ক্ষমা সুন্দরভাবে আমাকে ক্ষমা করবেন। এবং আমি জানি এই জাতির চোখের সামনের থেকে কালো পর্দাটা সরে যায়। এরা শিক্ষিত, এরা বই পড়ুক। যারা যথার্থ মতুয়া গবেষক স্বপন বিশ্বাস কলকাতায়, হরষিত সরকার বিখ্যাত গবেষক, মতুয়ার সঠিক গবেষণা করছেন উনি, হরষিত সরকার। তারপরে যে দুলাল কৃষ্ণ বিশ্বাস, তারপরে হচ্ছে এই বাংলাদেশে আছে কিছু লোকজনে যে উত্তম কুমার বিশ্বাস, রবীন বাবু টাবু দিয়ে একটা গ্রুপ এখন বিশুদ্ধ ধারা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের যে ধারাটা, সেই ধারাটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনারা মতুয়াদের এই বিভিন্ন দলে উপদলে বিভক্তি, এতে বিভ্রান্ত আপনারা হবেন না। মতুয়া বললেই যে সে মতুয়া তা না। এই জন্য হচ্ছে যে সঠিক মত পথে আপনারা আসেন, আপনাদের জীবনের এই জাতীয় দুর্যোগ একদিন কেটে যাবে। কেটে যে আপনাদের জীবনে আলোর পথ, আলোয় উদ্ভাসিত হয়ে উঠুক আপনাদের জীবন। আপনারা সুন্দর থাকেন, আপনাদের যাতে কারো দেশ ত্যাগ করতে না হয়। জন্মভূমি ত্যাগ করে কেন যাবে? আপনারা বলেন যথাযথায় কি বলেন, জননী জন্মভূমিষ্য স্বর্গাদবি ঘুরিয়সী পিতা, এবং এগুলো বলেন না, শ্লোক বলেন না, পিতরে পৃথিবীপনে প্রিয়, এগুলো বলেন না। মা মানে পিতা এবং মা জন্মভূমির থেকে পবিত্র। তাহলে মা এবং বাবা যদি জন্মভূমির থেকে পবিত্র হয়, তা সেই জায়গায় সেই মারে আপনার দেশ আপনাকে লালন করেছে। মা যখন জন্ম দিয়েছিল আপনি এই মাটিতে আপনার মা রেখেছিল না? মানে মা তার কোলের থেকে বসুমতীকে বিশ্বাস করে তার কোলে আপনাকে রেখেছিল, যা বাবা তুই এখন এখানে বড় হ, এখানকার ফলমূল আহরণ করে খা। তাহলে এই বসুমতী আপনার এক মা, সেই মা আক্রান্ত, আপনি সেই মাকে রক্ষা করবেন না, আপনি পলায় চলে যাবেন। তাহলে অকৃতজ্ঞ সন্তান কিনা আপনি? আপনার মাকে যদি কেউ ধরে নিয়ে যায়, আপনি জীবন বাজি রেখে তাহলে আপনি আপনার মাকে বাঁচাবেন না? তাহলে আপনার মাকে যেমন বাঁচাতে হবে, আপনাদের এই জননী জন্মভূমি মাকে, এই পিতাকেও আপনাকে বাঁচাতে হবে। যদি আপনি না বাঁচাতে পারেন, আপনি কুলাঙ্গার সন্তান, আপনি মতুয়াই না। আর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বলেছে, হ্যাঁ, হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনি দেশকে ভালোবাসতে শেখেন, জন্মভূমিকে ভালোবাসতে শেখেন। আপনারা মনে প্রাণে মতুয়া হন এবং সাম্প্রদায়িকতা বিভেদ থেকে বেরিয়ে আসেন। অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় নরাকারে ধরা পড়ে যত জাতি আছে এক জাতি বলে মান্য পাই, এই বাণীতে আপনারা বিশ্বাস স্থাপন করেন এবং সেইভাবে জীবন এবং সমাজ গঠন করেন। এই আশা ব্যক্ত করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।